স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে মহাখালী, বছিলা, আগারগাঁও, মিরপুর, গাবতলী সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী। মহাখালী মোড়ে সকাল 9:30টার পর ব্যাটারি চালিত রিকশা চালকরা অবরোধ করেন সড়ক। রেললাইনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের। এতে মহাখালী, তেজগাঁও, বনানী, গুলশান ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুরের 3 রাস্তা মোড়, গাবতলী সহ রাজধানীর অন্যান্য এলাকায়ও সকাল 9:30 থেকে 10টার মধ্যে রিকশা চালকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এই আদেশের পর গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ, মিরপুর, কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি শহীদদের স্মরণে শিক্ষা অনির্বাণের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মারক বইয়ে সই করেন তিনি। এরপর শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় স্মারক বই সই করেন প্রধান উপদেষ্টা। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের কথাও উল্লেখ করেন তিনি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। পরে প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ঘুষ প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হলেন ভারতের প্রভাবশালী শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি সহ আদানি গ্রুপের 7 ঊর্ধ্বতন নির্বাহীর বিরুদ্ধে এ অভিযোগ আনেন প্রসিকিউটররা অভিযোগ করেন, আদানি গ্রুপের নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে সৌরশক্তি প্রকল্পের কাজ পাইয়ে দিতে ভারতের সরকারি কর্মকর্তাদের $25 কোটি ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন গৌতম আদানি ও তার সহযোগীরা। চুক্তি বাস্তবায়িত হলে 20 বছরে $2 বিলিয়ন মুনাফা করতে পারত আদানি গ্রিন এনার্জি। পাশাপাশি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্লান্ট প্রকল্পের উন্নতি হতে পারত। এই প্রকল্পের জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করার চেষ্টা করে আদানি গ্রিন এনার্জি। অর্থ সংগ্রহে প্রতিষ্ঠানটি বন্ড ছাড়ে ও ঋণ নেয়। প্রসিকিউটরদের অভিযোগ, আদানি গ্রুপের দুর্নীতি ও ঘুষ বিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয় বিনিয়োগকারীদের।
এবার ভিন্ন এক বাস্তবতা এসেছে সশস্ত্র বাহিনী দিবস। দেশ এবং নাগরিকদের নিরাপত্তায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য রয়েছেন মাঠে। তাই সেনানিবাসে পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দিবসটি উদযাপন করতে পারছেন না তারা। তবে সশস্ত্র বাহিনী দিবস ঘিরে যথারীতি থাকছে সব আনুষ্ঠানিক আয়োজন। বরাবরের মতো এবারও দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা, শিল্প কারখানা নিরাপত্তা দেয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অস্ত্র উদ্ধার সহ নানা কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে এই বাহিনী। ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনা সেনাঘাঁটি সহ সংশ্লিষ্ট অঞ্চলে এক ভিন্ন বাস্তবতায় মাঠের সদস্যরা এবার পালন করছেন সশস্ত্র বাহিনী দিবস। মাঠে থাকা সেনা সদস্যরা বলছেন, দেশের প্রয়োজনে সাড়া দেয়াই তাদের মূল দায়িত্ব। সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সেনা সদস্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে তিন বাহিনী একত্রিতভাবে শত্রুর বিরুদ্ধে তাদের কার্যক্রম শুরু করে। এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করে থাকি। সেনা সদস্যরা বলছেন, জনগণের বিশাল প্রত্যাশা পূরণে অক্লান্ত চেষ্টা করছেন তারা। সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বর্তমানে মোতায়েন রয়েছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছি। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর যেভাবে আস্থা ও বিশ্বাস রেখেছে, যা আমাদের সকলকে সর্বোচ্চ মনোবল নিয়ে কাজ করতে প্রেরণা যোগায়। সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিবারসহ উদযাপন করার সুযোগ থাকে। এবার পরিবার ছাড়াই উদযাপন করবেন দিবসটি। অন্যান্যবার আমরা আমাদের গ্যারিসনে আমরা জাঁকজমকপূর্ণভাবে এই দিনটা পালন করি। আমাদের যে পরিবার পরিজন আছে তাদের সবাইকে একসাথে করে আমরা দুপুরে প্রীতিভোজের ব্যবস্থা করে থাকি আমাদের সিনিয়র অফিসারদের সাথে, এবং রিটায়ার্ড মুক্তিযোদ্ধা যারা আছেন, অফিসাররা যারা আছেন, বিভিন্ন অন্যান্য পদবীর সৈনিক যারা ছিলেন তারা আছেন, তাদের সাথে মত বিনিময় হয়। এভাবে আমরা দিনটা উদযাপন করে থাকি। কিন্তু এবার কিছুটা ভিন্ন। আমাদের উদযাপনটা করব, কিন্তু সেই সাথে আমরা আমাদের ডেপ্লয়মেন্টের প্রেক্ষিতে পরিবার পরিজনদের সাথে আমাদের এবার এভাবে ইন্টারেক্টটা হচ্ছে না। মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এই নতুন বাংলাদেশে সব মানুষের দায়িত্ব একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ কারো শত্রু হবেন না বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ, নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতি বছর নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ঢাকা সেনানিবাসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন তিনি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর আগে সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
রোহিঙ্গা সংকটকে আবারও বিশ্ব সম্প্রদায়ের নজরে গুরুত্বের সাথে আনতে কাজ করবেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। দায়িত্ব পাওয়ার পর ডিবিসি নিউজকে জানান, রোহিঙ্গা সংকট নিয়ে কাজ শুরু থেকেই কাজ করবেন তিনি। 2017 সালের আগস্টে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের পর কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। বাংলাদেশ, মিয়ানমার, চীন ত্রিদেশীয় চুক্তি সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় সব পদক্ষেপই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পদমর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমার পুরনো অফিস, আপনারা জানেন। ডক্টর খলিলুর রহমান বলছেন, এই সংকটই বিশ্বের একমাত্র সংকট নয়, তাই বিশ্ববাসীর সামনে আবারও রোহিঙ্গা সংকটের গুরুত্ব তুলে ধরতে হবে। এই ইস্যুটি নিয়ে আমরা বড় ধরনের কোনো উদ্যোগ নিইনি, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে ধীরে ধীরে ইস্যুটা অপসৃত হয়ে যাচ্ছে। এই ইস্যুটাকে পুনরুজ্জীবিত করা দেশে এবং আন্তর্জাতিক ফোরামে এটা অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে, এবং সেই কাজটাই আমার শুরুর কাজ। তিনি জানান, কোন উপায়ে এবং কার সাথে আলোচনা করে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যাবে সে বিষয়ে পরিকল্পনার মাধ্যমে শুরু হবে কাজ। আমরা যাই করি সেটা অত্যন্ত চিন্তা ভাবনা করেই করা হবে। আমরা দেশের ভেতরে কি করতে পারবো, কূটনৈতিকভাবে কি করব, এবং কার সঙ্গে আলোচনা করব, কিভাবে এই সমস্যার আমরা সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এটাই এখন পৃথিবীর একমাত্র কমপ্লেক্স ইমার্জেন্সি না। সকল কাজের শেষে এই ইস্যুটা আবার আন্তর্জাতিক ইস্যুর কেন্দ্রবিন্দুতে ফিরে আসুক। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ছাড়া এই সমস্যার আর কোনো সমাধান নেই বলে মনে করেন রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ। এই রিয়েলিটিটা আমাদের বিচার করতে হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। তিনি আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ। লন্ডন ভিত্তিক গার্নিকা 37 লো ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় বুধবার রাতে যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে টবি ক্যাডম্যান এ তথ্য জানিয়ে নিজে সম্মানিত হয়েছেন বলে লিখেছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেবেন। এই ট্রাইব্যুনাল বাংলাদেশের অভ্যন্তরীণ এবং এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এর আলোকে প্রতিষ্ঠিত হয়। এটা বস্তুত প্রতিষ্ঠা করা হয়েছিল 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও তাদের বিচার করার লক্ষ্যে। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার প্রক্রিয়া চলছে। গত 2রা সেপ্টেম্বর বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাডম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, সে সময় অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তখন তাকে আসতে দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে হলে সিনেমা প্রদর্শন বন্ধ, সেখানে ছাপা হয় পাইরেট বা নকল বই। এই তালিকায় আছে সৃজনশীল পাঠ্য থেকে শুরু করে খ্যাতিমান লেখকের বই। বুধবার গভীর রাতে রাজধানীর রায়ের বাজারের মুক্তি সিনেমা হলে অভিযান চালিয়ে অন্তত 10 কোটি টাকার বই উদ্ধার করা হয়েছে। রাজধানীর রায়ের বাজারের মুক্তি সিনেমা হল, দীর্ঘদিন ধরে সিনেমা প্রদর্শন বন্ধ এখানে। এমন পরিস্থিতিতে পাইরেসি বইয়ের ছাপাখানা করে তা বিক্রি করছেন মানিক নামের একজন। প্রকাশকদের দেয়া তথ্যে এ ছাপাখানায় অভিযান চালায় পুলিশ। হুমায়ুন আহমেদ, আবুল মনসুর আহমেদ সহ খ্যাতিমান লেখকদের জনপ্রিয় বই, ছাপানো বই পাওয়া যায় এখানে। পাওয়া যায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইও।
প্রকাশকরা বলছেন, নিম্নমানের কাগজে ছাপিয়ে বা ফটোকপি করে অবিকৃত প্রচ্ছদে বিক্রি হচ্ছে এসব বই। এতে শুধু আমদানিকারকরাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, পাঠকরাও প্রতারিত হচ্ছেন। প্রকাশনীটা তো একটা শিল্প। এই শিল্পে যখন প্রায় 200 প্রকাশকের জনপ্রিয় বইগুলি একজন মাত্র মানুষ নকল করে ছড়িয়ে দিচ্ছে, তার মানে এই শিল্পটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল মাত্র একটা লোকের কারণে। লেখকরা, প্রকাশকরা এই নকল হচ্ছে হাহুতাশ করছে। তখন আমার একটা জেদ চাপে যে এটা কে করে, আমরা মূল হোতাটাকে ধরবো। আমরা রাস্তা হেঁটে লাইব্রেরির টাকায় আমাদের ডুপ্লিকেট বই সেল করছে। এই মালিকের কাছে ফোন দিয়ে আমরা বই কিনবো, সেই সিস্টেম করে আমরা কুরিয়ারের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। এই এক ভ্যানওয়ালা উনি বই ওখানে নিয়ে গেছে, আর আমরা হাতে নাতে ওনাকে ধরে আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এসে আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করেছে। আর পুলিশ বলছে, অভিযুক্ত মানিকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করা হবে। প্রাথমিকভাবে 4টি প্রকাশনীর নকল বই করা হবে জব্দ। মানিককে ধরার বিষয়টা হলো আমাদের এখনো আইনি পদক্ষেপ সেটা হলো মামলা। তো এই মামলাটা এখনো প্রক্রিয়াধীন, এবং আমি এখানে যে মালামাল যেগুলো পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে, সেই মালামালগুলো আমি সব জব্দ করছি। জব্দ করে আমি থানায় নিয়ে যাব। থানায় নিয়ে যাওয়ার পরে আপনার যে বাদী আছেন বা প্রকাশনী ভাইরা আছেন তারা মামলা দায়ের করবেন। প্রকাশকরা জানান, দেশে প্রকাশনা শিল্পেই সবচেয়ে বেশি নকলের কারবার। লেখককে সম্মানী দিয়ে পাণ্ডুলিপি কেনার পর হাজার হাজার টাকা বিনিয়োগ করেও প্রকাশকরা খরচ উঠাতে পারছেন না। এর প্রধান কারণ, প্রকাশিত বইটির পাইরেট কপি পাওয়া যায় কম দামে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এরই মধ্যে আগাম জাতের কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে। ফলন ও দাম ভালো হলে লাভের আশা কৃষকের। মানিকগঞ্জ সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের কৃষক লোকমান হোসেন এবছর 9 বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন তিনি। সার, বীজ, কীটনাশক সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। এরই মধ্যে 20,000 টাকার কপি বিক্রি করেছেন। বাজার দর ভালো থাকলে তিনি আরো 10 লাখ টাকার কপি বিক্রি করবেন। আমি এবছর 9 বিঘা কপি আবাদ করছি। আগাম হলো 4 বিঘা, 5 বিঘা হলো নাবিতে। 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। বাজার দর ভালো থাকলে মোটামুটি 1,10,000 টাকার মতো বিক্রি করতে পারবো। লোকমানের মতো জেলার হাজারো কৃষক সবজি চাষ করছেন। কৃষকদের উৎপাদিত লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ঢেঁড়স, শিম, বেগুন, লাউ, শশার বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। বিঘা প্রতি 10 থেকে 20,000 টাকা খরচ করে 40 থেকে 1 লাখ টাকা লাভের আশা করছেন তারা। তবে সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি কম থাকলে আরও লাভবান হতেন তারা। 10 বিঘা হলো কফি লাগাইছি, 2 বিঘা হলো আপনার সিম আর হলো লাউ লাগাইছি। 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা খরচ হবে। যে বাজার আছে এই বাজারে একটু কম থাকলেও তাতে মোটামুটি আমার 8-9 লক্ষ টাকা বেচা আসবো আর কি। এইবার এই বাজারটা থাকলে আমরা একটু লাভবান হতে পারি। সার, বীজ হয়তো এনার দাম ইত্যাদি দাম কমলে পরে তাহলে আমরা কৃষকের সুবিধা হয়। তার অনুকূল আবহাওয়া ও ন্যায্য দাম পেলে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা কৃষি অধিদপ্তরের। যদি আমাদের আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা উন্নত পরিচর্যা করে, তাহলে কৃষকের উৎপাদন খুব ভালো হবে এবং তারা বেশ ভালো বাজার মূল্য পাবে বলে কৃষি বিভাগ আশা করে। চলতি মৌসুমে জেলায় 4,500 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে 9,882 হেক্টর। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। যুক্তরাষ্ট্রে আঘাত এনেছে বোম সাইক্লোন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 2, আহত হয়েছে 2 জন। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন, দক্ষিণ পশ্চিম ওরেগন ও উত্তর ক্যালিফোর্নিয়াতে আঘাত হানে শক্তিশালী এই ঝড়টি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 6 লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। এ পরিস্থিতিতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গেল শুক্রবার থেকে রাজ্যগুলোতে প্রবল বাতাস, ভারী বৃষ্টিসহ আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয় বাসিন্দাদের। এছাড়া উত্তর ওয়াশিংটন থেকে সিরিয়া, নেভাদা পর্যন্ত তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়। সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিরিয়ার পালমিরা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় কমপক্ষে 36 জন নিহত হয়েছে, আহত হয়েছে 50 জন। এই তথ্য জানিয়েছে বিবিসি। সিরিয়ার নিউজ এজেন্সি সানা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো জর্ডান সীমান্তের দিক থেকে এসে আক্রমণ করে। এতে অবকাঠামোগত বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক গ্রুপ বলছে, ইরান সমর্থিত যোদ্ধাদের অঞ্চল আশপাশে একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে এসব হামলা হয়। যুক্তরাজ্য ভিত্তিক
পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শহরের 3টি স্থানে হামলার কথা জানিয়েছে। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা সচিব বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নেয়া পদক্ষেপ তাদের নিজেদের পক্ষে কথা বলবে। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার পর যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইউক্রেন। কয়েকদিন আগে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় বাইডেন প্রশাসন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অ্যান্টিপার্সোনেল ল্যান্ডমাইন দিতেও সম্মত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।